আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এর আগেও তোমাদের সঙ্গে অনেকগুলো ক্লাস হয়েছে আমার। আজকে আরেকটি নেব বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, নবম ও দশম অধ্যায় 5 পাঠ 1। আজকের বিষয় হলো বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় ও ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকাবাঁকা পথে চলেছে। অনেক নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী সরু হয়ে গেছে। অনেক নদ নদী আমাদের মানচিত্র থেকে অনেক আগেই হারিয়ে গেছে। কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমান ছোট বড় মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 700টি নদ নদী রয়েছে। এগুলোর আয়তনের দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। এইসব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি, বনভূমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদের আহরণ, বর্ধন, সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশেই নির্ভর করছে। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমি আজকে কয়েকটি নদী নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে প্রধান বড় নদী হলো পদ্মা। প্রধান নদী হলো পদ্মা। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এটি ভারতে গঙ্গা নামে পরিচিত এবং বাংলাদেশে এসে এটি পদ্মা নাম ধারণ করেছে। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুর এসে এই নদী বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা নদীর আয়তন 34,188 বর্গ কিলোমিটার। এই নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শাখা নদী হচ্ছে ভগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, কুমার, চিত্রা, নবগঙ্গা ইত্যাদি। ব্রহ্মপুত্র ও যমুনা। পদ্মার পরে আসে ব্রহ্মপুত্র ও যমুনা। ব্রহ্মপুত্র ও যমুনা তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং একটি নতুন স্রোতধারার সৃষ্টি হয়, যা পরে যমুনা নামে পরিচিতি লাভ করে। যমুনা নদীর শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হল বুড়িগঙ্গা, তিস্তা, করতোয়া ইত্যাদি। এরপরে আসি আমরা আরেকটি বড় নদী হলো মেঘনা।
আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদী সুনামগঞ্জ জেলায় আজমিরিগঞ্জ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। বুড়িগঙ্গা ধলেশ্বরী ও শীতলক্ষায় মিলিত ধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। তারপর চাঁদপুর পদ্মার সাথে মিলিত হয়ে মোহনার সৃষ্টি হয়েছে। এটি বঙ্গোপসাগরে পতিত হয়। মনু, তিস্তা, গোমতী এর শাখা নদী। মেঘনা নদীর শাখা নদী হলো মনু, তিস্তা, গোমতী ইত্যাদি। কর্ণফুলী আরেকটি গুরুত্বপূর্ণ নদী, যেটা হলো কর্ণফুলী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান নদী হলো কর্ণফুলী। এই নদী এর উৎপত্তিস্থল লুসাই পাহাড়। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এই নদীর তীরেই অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা আসি, এছাড়াও বাংলাদেশে বেশ কিছু নদী আছে। তিস্তা, অসুর, নাফ, মাতামুহুরী ইত্যাদি। এছাড়াও অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীগুলোর প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি ও জলবিদ্যুৎ শক্তির উৎস এইসব নদী। তাছাড়াও মাছের উৎসও হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুল অংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম। নদী প্রবাহে বাধা, নদীতে শিল্প ও জনজানের বর্জ্য ফেলা, পয়ঃনিষ্কাশনের প্রবাহ যুক্ত করা, নদী দখল প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদী প্রবাহ দুর্বল হয়ে পড়ছে এবং নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। নদ নদীর সাথে জনজীবনের সম্পর্ক বেশ নিবিড়ভাবে জড়িয়ে আছে। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রত্যাহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়াও কৃষিকাজের জন্য পানির যোগান, নদী থেকে নেওয়া সম্ভব। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতি ও নদীকে মানুষ ব্যবহার করছে। পানির কারণেই মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন ও জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করছে। ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বর্তমানকালে এই সম্পর্ক আরও বহুমাত্রিক এবং নিবিড় হয়েছে। নদীগুলোকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার
পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে তুলেছে। নদীসমূহ পানি সম্পদের পরিণত হয়েছে। বাংলাদেশের জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে, ফলে অধিকাংশ শহর গঞ্জ গড়ে উঠেছে বিভিন্ন নদ নদীর তীরে। এইভাবেই যেমন বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা ইত্যাদি লক্ষ্য করা যায়। শিল্প কলকারখানা প্রতিষ্ঠাতেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আধুনিক সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রেও নদ নদীকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনা থেকে দেশের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলার বিস্তৃত অঞ্চল কৃষিজ জমিতে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। এতে ওই অঞ্চলের মানুষ কৃষি উৎপাদনে লাভবান হচ্ছে। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে 645 কিলোমিটার নৌ চলাচল করছে। 10 লক্ষ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই বাঁধের ফলে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত রাখাও অনেকাংশেই সম্ভব হয়েছে। তিস্তা বাঁধ থেকে রংপুর, বগুড়া ও দিনাজপুর অঞ্চলের মানুষ এখন সুবিধা ভোগ করছে। মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা এখন বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে। মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথ, লঞ্চ ও স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্য নদীপথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন নদীপথকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনেরও আরেকটি সুযোগ পাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থা উন্নত হচ্ছে। সুস্বাস্থ্য রক্ষা করা, নির্মল বায়ু ও শহরগুলো পানির ব্যবস্থা করা সহ জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদ নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। উত্তরাঞ্চলে যেখানে নদী শুকিয়ে যাচ্ছে সেখানে ফসলের ক্ষতি হচ্ছে, জনজীবন হুমকির মুখে পড়ে যাচ্ছে। সেই কারণে নদীর রক্ষার জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশের নগর ও গ্রামের জনজীবন অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে দেশের সকল নদ নদীকে বাঁচিয়ে রাখতে হবে। সেই কারণে দেশে এখন পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছে। আমরাও এর সঙ্গে একমত হয়ে কাঁধে মিলিয়ে কাজ করব। নদী দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করব, নদীতে বর্জ্য পদার্থ ফেলব না। সবাই আশা করি তোমরা এই ক্লাস বুঝতে পারছো। ভালো থেকো, আরও পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আল্লাহ হাফেজ।